গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান। 10ম পর্ব। চলুন গল্পটি শুরু করা যাক। কেবিনের দরজার কাছে গিয়ে অধরা থেমে গেল, কারণ ও আফনান আর অনার কিছু কথা কেবিনের দরজার কাছ থেকে শুনতে পেল। আফনান, বলো। আজ ওর জন্মদিন, তাই না? আফনান বেশ অবাক চোখে অনার দিকে তাকিয়ে বলল, জন্মদিন? কার জন্মদিন? কার জন্মদিন সেটা তুইও ভালো করে জানিস, আর আমিও। তো অনা কথাটি শেষ করতে পারল না, কারণ ওর চোখ গিয়ে পড়ল কেবিনের দরজার উপরে। আগেই বলেছি অফিসের সব দরজাগুলো কাচের তৈরি, তাই অনা বাইরে দাঁড়িয়ে থাকা অধরাকে দেখে ফেলল। কেবিনের দরজা খুলে অনা অধরাকে দেখে ফেলল। কেবিনের দরজা খুলে অনা অধরাকে বলল, অধরা, তুমি এখানে কি করছো? অনার এমন হঠাৎ প্রশ্নে অধরা একটু ভ্যাবাচেকা খেয়ে গেল। ওই তো আপু, এই ফাইলটা সাইন করাতে এসেছিলাম, আর কফিটাও। ও আচ্ছা, দাও, এগুলো আমায় দাও, আর তুমি এখন যাও। অধরা ফাইলটা আর কফিটা অনাকে দিয়ে সেখান থেকে চলে এলো। অনা কফিটা আর ফাইলটা ভিতরে এনে টেবিলের উপরে রাখল। অনা, তোকে একটা খবর দিতে তো ভুলেই গেছিলাম। কি? কাল দিশা আসবে। ও অনা, একটা কাজ কর, তুই এখন বাসায় যা আর ওর জন্য একটু গোছগাছ কর। অনা বেশ বিরক্তি সহকারে বলল, কেন? এখানে আসার পরে তো ও ওর বাসায় যাবে, সেখানে থাকবে। তাহলে আমরা আবার কি গোছগাছ করব? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমাদের বাসায়ও তো আসবে মার সাথে দেখা করতে। অনা মনে মনে ভাবল, এই হলো আরেকটা কালসাপ। যদি কোনো দিন নাগিন সিরিয়ালের পরিচালক হতে পারি, তাহলে এই দিশাকেই সেই সিরিয়ালের নায়িকা হিসেবে নেব। পুরাই কাল নাগিন একটা। কী রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। যাচ্ছি। অধরা নিজের কেবিনে চলে এলো। নিজের ডেস্কে বসে বলল, ওনারা কি নিয়ে কথা বলছিলেন? জন্মদিন? কার জন্মদিন আজ? অফিসের কারোর, নাকি স্যারের বাসার কারোর? স্পষ্টভাবে তো কিছু শুনতে পেলাম না। ইস, আর একটু পরে যদি অনা আপুর চোখে পড়তাম, তাহলে হয়তো জানতে পারতাম যে আজ কার জন্মদিন। ওহ ও অধরা, তুই এসব কি বলছিস? তুই জানিস না গোপনে কারোর কথা শুনতে নেই? আর এমনিতেই যার জন্মদিনই হোক, তাতে আমার কি? রাতের বেলা অধরা ডিনার শেষ করে নিজের ঘরে এলো। লাইট অফ করে ঘুমোতে যাচ্ছিল। হঠাৎ ওর মনে পড়ল আসিফের প্রপোজ করাটা। সত্যি সুমাইয়া অনেক লাকি যে ও আসিফের মতো এত ভালো একটা ছেলেকে পেয়েছে। কিন্তু আসিফ শেষ সময় কি বলল? আজকের সব প্ল্যান সার করেছিল। হঠাৎ অধরার মনে পড়ে গেল আফনানের সেই হাসি মুখটা। অধরা এক মনে বলতে লাগলো, এই ছেলে, এভাবে হাসো কেন তুমি? তুমি জানো না এভাবে হাসলে তোমায় কত সুন্দর লাগে? আর আজ কী সব প্ল্যান করেছিলে তুমি? কী সব বলছিলে বলো তো? আচ্ছা, তোমার বলা সেই প্রত্যেকটা কথা আমার মনে এসে কেমন লাগছিল বলো তো? তবে কি এবার অধরা বুঝতে পারল যে ও কী সব বলছে? নিজের মাথায় নিজে একটা চাপট মেরে বলল, ছি ছি, কী সব বলছি আমি? না অধরা, কি ভুলভাল ভাবছিস তুই। এখন ঘুমিয়ে পড়, না হলে কাল অফিসে যেতে দেরি হয়ে যাবে। পরদিন সকালবেলা অধরা আর আসিফ একসাথে কথা বলতে বলতে অফিসে ঢুকছে। এমন সময় একটা মেয়ে
সাইড প্লিজ বলে তাদের পাশ দিয়ে যাওয়ার সময় অধরাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে কেউ কিছু বুঝতে পারল না। অধরা ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। মেঝে থেকে উঠতে উঠতে ওই মেয়েটাকে বলল, এক্সকিউজ মি, আপনার মধ্যে কি ভদ্রতা বলে কোনো জিনিস নেই? একে তো ধাক্কা মেরে ফেলে দিলেন, আর তার উপর আবার সরিও বলছেন না যে। অধরার কথা শুনে মেয়েটা অধরার দিকে ফিরে রাগান্বিত স্বরে বলল, সরি বলবো? তাও আবার তোমাকে? আমি কে তুমি জানো? তোমার এই ব্যবহারের জন্য আমি তোমাকে কি শাস্তি দিতে পারি সেটা কি তুমি জানো? নেহাত আমি এখন একটু ব্যস্ত আছি, তাই এখন কিছু বলছি না, কিন্তু আমি তোমাকে পরে ঠিক দেখে নেব। কথাগুলো বলে মেয়েটি চলে গেল। অধরা জোরে জোরে চিৎকার দিয়ে বলল, দেখে নেবে মানে? আমিও কি ছেড়ে দেব নাকি? যত সব ফালতু পাবলিক। অধরা, প্লিজ শান্ত হও, আর একটু আস্তে কথা বলো। আসিফ, শান্ত হব মানে? তুমি দেখলে না উনি কিভাবে আমার সাথে কথা বলে গেলেন? আমি দেখেছি, কিন্তু উনি সবার সাথে এভাবেই কথা বলেন, আর ওনার বলা কথাগুলো আমাদেরকে শুনতেই হয়, না হলে আমাদের চাকরিও চলে যেতে পারে। অধরা এবার শান্তভাবে বলল, কে উনি? উনি হলেন দিশা চৌধুরী, এই অফিসের নতুন স্টাফ কন্ট্রোলার। তো স্টাফ কন্ট্রোলার হলেই কি এভাবে কথা বলতে হবে নাকি? আর আমাদেরকেও কেন শুনতে হবে? কারণ খুব শীঘ্রই উনি এই অফিসের বস হয়ে যাবেন। কিছুদিন আগেই আফনান স্যারের সাথে ওনার এঙ্গেজমেন্ট হয়েছে। আসিফের বলা শেষ কথাটা শুনে অধরা অনেক অবাক হয়ে গেল, আর তার সাথে একটা ব্যথা অনুভব করল। একটা চিনচিন ব্যথা, যেটা বুকের বাঁ পাশে হচ্ছে। এই 3 দিন আফনানের সাথে কাজ করে আফনানকে বেশ পছন্দ করে ফেলেছে অধরা, তবে এ বিষয়ে এখনও ও জানে না। অধরা আর আসিফ যার যার কেবিনে চলে গেল। অধরা মনে মনে ভাবল, স্যারের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কেন হলো? আর কিছুদিন পরে করলে কি সমস্যা হতো? হঠাৎ অধরার খেয়াল হলো যে ও কি ভাবছে। দূর, এইসব আমি কি ভাবছি? উনি যখনই এঙ্গেজমেন্ট করুক না কেন, তাতে আমার কি? তবে একটা কথা বলতে হয়, স্যারের পছন্দ মোটেও ভালো নয়। মেয়েটা আমার সাথে যেভাবে ব্যবহার করলো, এসব ভাবতে ভাবতে অধরা নিজের টেবিলে একটা ফাইল দেখে, ওহ শিট, এই ফাইলটা আমার টেবিলে এখনও কি করছে? এটা তো স্যার গতকাল তার কাছে দিয়ে আসতে বলেছিলেন। ইস, যাওয়ার সময় একদম খেয়াল ছিল না। এখন যদি স্যার এই ফাইলটা খোঁজেন তাহলে তো পাবেন না, আর আমার উপরেও অনেক রাগ করবেন। যাই, ফাইলটা এখনই তার কাছে দিয়ে আসি, হয়তো একটু বকবে, তা শুনে নেব আমি। অধরা ফাইলটা হাতে নিয়ে আফনানের রুমের দিকে গেল। রুমের দরজার কাছে আসতেই পেছন থেকে রহিম চাচা অধরাকে বললেন, অধরা মা, এখন যেও না ভিতরে। কেন চাচা, কি হয়েছে? দিশা ম্যাডাম ভিতরে আছেন, তাই বলছিলাম। এই বলে রহিম চাচা চলে গেলেন। অধরা এবার মনে মনে ভাবল, দিশা ম্যাডাম না ছাই, কিন্তু উনি এখন স্যারের সাথে স্যারের রুমে কি করছেন? প্রেম করছেন? ছি ছি, না, আমি এখানে বাইরে দাঁড়িয়ে থাকব। স্যার তো আমাকে বলেননি যে দিশা ম্যাম তার রুমে থাকলে আমি তার রুমে যেতে পারবো না। আর এমনিতেই আমি তো আড্ডা দেওয়ার জন্য যাচ্ছি না, অফিসের কাজেই যাচ্ছি। এত সব ভেবে অধরা দরজা কয়েকবার নক করে ভিতরে ঢুকলো। ঢুকে অধরা যা দেখল, সতীনের সংসার, কথা রহমান, 11তম পর্ব। চলুন গল্পটি শুরু করা যাক। ভেতরে ঢুকে অধরা দেখল আফনান ওর চেয়ারে বসে আছে, আর দিশা ওর সামনে টেবিলের উপরে বসে টিস্যু দিয়ে আফনানের ঠোঁট মুছে দিচ্ছে। দৃশ্যটা দেখে অধরার সারা গায়ে যেন আগুন ধরে গেল। ওইভাবে কি মুছে দিচ্ছে দিশা ম্যাডাম?
টেবিলের উপরে বসে টিস্যু দিয়ে আফনানের ঠোঁট মুছে দিচ্ছে। দৃশ্যটা দেখে অধরার সারা গায়ে যেন আগুন ধরে গেল। ওইভাবে কি মুছে দিচ্ছে দিশা ম্যাডাম টেবিলের দিকে তাকাতেই দেখে একটা প্লেটে স্যান্ডউইচ রাখা। ওহ, তাহলে খাবার মুছে দিচ্ছে, তাহলে ভালো। আফনান অধরাকে দেখে দিশার হাত ধরে ইশারা করে ওকে নিচে নেমে দাঁড়াতে বলল। স্যার, আপনি এই ফাইলটা চাইছিলেন না? এই যে। ফাইলটা আফনানের হাতে দিতেই দিশা বলল, আফনান, তোমার অফিসের স্টাফগুলোর কি কোনো ডিসিপ্লিন নেই? এইভাবে নক না করে ভিতরে ঢুকে এলো যে। নক করিনি এই কথাটা আপনাকে কে বলল? আমি 2 বার নক করেছি, তারপর ঢুকেছি। আসলে কি বলুন তো, আপনি আপনার কাজে এতটাই ব্যস্ত ছিলেন ম্যাডাম যে আমার নক আপনি শুনতে পাননি, নাকি বলবো যে আপনি ইগনোর করেছেন? ঠিক যেমনভাবে সকালের সরিটাকে ইগনোর করেছিলেন। দিশা রেগে গিয়ে বলল, আফনান, জানো এই মেয়েটা। দিশার কথা শেষ না হতেই আফনান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, রিল্যাক্স গার্লস, এখন যা হলো তা ভুলে যাও তোমরা। অধরা, আপনার সাথে ওনার পরিচয় করে দিই। এই হলো দিশা চৌধুরী। অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বিদেশ গিয়েছিলেন, কাল রাতেই ফিরেছেন। আমাদের অফিসের স্টাফ কন্ট্রোলার হলেন দিশা, আর দিশা এই হলো আমার পিএ অধরা। আফনানের কথা শোনা মাত্রই দিশার চোখ দুটো পান্তুয়ার মতো বড় বড় হয়ে গেল। আফনানের দিকে তাকিয়ে বলল, স্টাফ কন্ট্রোলার। অধরার দিকে তাকিয়ে বলল, পিএ। অধরা দিশাকে জবাব দিয়ে বলল, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো ম্যাডাম। এখানে ভালো লাগার মতো কোনো বিষয়ই নেই। কথাটা বলে রাগী চোখে একবার আফনান আর একবার অধরার দিকে তাকিয়ে দিশা রুম থেকে চলে গেল। লাঞ্চ টাইম শেষ হলো। ক্যান্টিনে সবার সাথে লাঞ্চ করে অধরা আর সুমাইয়া উপরে চলে এলো। সুমাইয়া, অনা আপু কোথায় আছে জানো? আজ সারাদিন ওনাকে দেখিনি। অনা আপু তো চট্টগ্রাম গিয়েছেন। কেন, হঠাৎ চট্টগ্রামে কেন গেলেন আপু? ওখানে অফিসের কাজ কেমন হচ্ছে সেটা দেখার জন্য গিয়েছেন। ওখানকার অফিস মানে? ওখানে আবার কিসের অফিস? ও, তুমি তো নতুন এখানে, তাই তুমি জানো না। এই কোম্পানির 2টা শাখা। প্রধান শাখাটা ঢাকায়, মানে এটা, আর দ্বিতীয় শাখাটা চট্টগ্রামে। এই অফিসের সব কাজ আফনান স্যার দেখাশোনা করেন। আর চট্টগ্রামের ওই অফিসটা অনা আপুর আন্ডারে। ওখানে তো আপুর ফ্যামিলির কেউ থাকে না, সবাই এখানেই থাকে। তাই আপু এখানেই থাকেন। তবে সপ্তাহে 1 দিন 2 দিন চট্টগ্রামে যান। ও, বুঝলাম এবার। সন্ধ্যা 6টা। অধরা আফনানের কেবিনে এলো। কিছু বলবেন অধরা? জি স্যার, কাল আপনার 2টা মিটিং আছে, একটা সকাল 10টায় আর দ্বিতীয়টা 3টায়। আপনি কি মিটিং 2টা অ্যাটেন্ড করতে পারবেন? হ্যাঁ, পারবো। আমার কাল বিশেষ কোনো কাজ নেই। ঠিক আছে স্যার, আমি তাহলে ম্যানেজার সাহেবকে মিটিং 2টার ব্যবস্থা করতে বলি। 6টা তো বাজে, বাসায় যাবেন না? জি স্যার, এখনই বেরোচ্ছিলাম। আচ্ছা, যান। অধরা চলে গেল। আফনান আবার নিজের কাজে মন দিল। হঠাৎ আফনানের মনে পড়ল দিশার কথা। সারাদিন অফিসের চাপে আমি তো দিশার কথা ভুলেই গিয়েছিলাম। সেই সকালে মেয়েটা আমার উপরে রাগ করে অফিস থেকে চলে যায়। তারপর তো ওর একটা খোঁজও নেইনি। না জানি রাগের মাথায় মেয়েটা কি করে ফেলেছে। আফনান দিশাকে 4 বার কল দিল, কিন্তু দিশা ফোন রিসিভ করেনি। সব শেষে আফনান দিশার বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিল। দিশার মা ফোন উঠালেন। হ্যালো, কে বলছেন? আফনান ওনাকে সালাম দিল। আন্টি, আমি আফনান। হ্যাঁ বাবা, বলো। হঠাৎ ল্যান্ডলাইনে ফোন দিলে যে? আসলে আন্টি, আজ সকালে দিশা আমার উপর রাগ করে অফিস থেকে চলে যায়। আমি ওকে অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ও রিসিভ করেনি, তাই ল্যান্ডলাইনে ফোন দিলাম।
ও কি বাসায় আছে আন্টি? হ্যাঁ বাবা, ও বাসায় আছে। সেই সকাল থেকে মেয়েটা রুম থেকে বের হয়নি, খাবারও খায়নি। বুঝতে পারছিলাম না কেন এমনটা করছে, এখন বুঝতে পারছি। ও আন্টি, ওকে একটু ডেকে ফোনটা দেন। আচ্ছা বাবা, দাঁড়াও দিচ্ছি। উনি চিৎকার করে বললেন, দিশা, তোর ফোন এসেছে। আফনান ফোন দিয়েছে, আয় কথা বলে যা। কোথায় গেলি দিশা? দিশা রুমের দরজা খুলে জোরে জোরে বলল, মা, বলে দাও আফনানকে ও যেন আমার সাথে আর কথা না বলে। আমি ওর সাথে আর কোনোদিন কথা বলতে চাই না। আমি ওকে ঘৃণা করি। দিশার মা আফনানকে বললেন, আফনান, ও তো তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। আন্টি, আমি সব শুনেছি। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। রাখছি এখন। আচ্ছা বাবা। আফনান ফোনটা রেখে গাড়ি নিয়ে সোজা দিশাদের বাসায় চলে আসলো। বাসায় গিয়ে কলিং বেল বাজালে দিশার মা দরজা খোলেন। আরে বাবা, তুমি? আন্টিকে দেখে আফনানের মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। হ্যাঁ আন্টি, দিশার রাগ ভাঙাতে এলাম। কোথায় সে? ছাদে আছে। আচ্ছা আন্টি, আমি ছাদে গেলাম। আফনান ছাদে এলো আর দেখলো চলবে।